বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, বিজ্ঞানের আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম। ষষ্ঠ অধ্যায় হচ্ছে পলিমার। তো এই অধ্যায়ের দেখো দুইটা ক্লাস আমার এর আগে হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। দেখো, তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কি, তন্তু থেকে দেখো সুতা তৈরি। তো আমরা গত ক্লাসে দেখো পলিমার পড়েছি এর আগের প্রথম ক্লাসে। তারপরে দেখো যে সুতা কি থেকে তৈরি হয়, তন্তু থেকে। সেই তন্তুর দেখো বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন তন্তুর বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো সবই কিন্তু আমরা এর আগের ক্লাসগুলো পড়েছি। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখো, যে তন্তু থেকে সুতা তৈরি করার যে কাজটা, সেই কাজটা এখন আমরা শিখবো এবং জানবো। ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকের পড়ার বিষয়টা কি, যে তন্তু থেকে দেখো সুতা তৈরি। ঠিক আছে, আচ্ছা। তো দেখো যে এখন আমরা দেখছি দেখো যে তন্তু দিয়ে কি দেখো সরাসরি সেই সুতা তৈরি করা যাবে। এখন খেয়াল করো যে তন্তু দিয়ে কি আমরা সরাসরি সুতা তৈরি করতে পারবো কিনা। আসলে তন্তু দিয়ে কিন্তু সরাসরি সুতা তৈরি করা যাবে না, কারণ এটাকে হচ্ছে সুতা বানাইতে হবে এটা থেকে, তাই না? তো সুতা বানিয়ে তারপর সেই সুতা দিয়ে আবার আমরা কি করব, সুতা দিয়ে তারপর হচ্ছে কাপড় তৈরি করব। তো দেখো যে তন্তু দিয়ে প্রথমে হচ্ছে সুতা তৈরি করা হয় এবং অতঃপর সেই সুতা দিয়েই হচ্ছে কি কাপড় তৈরি করা হয়। ঠিক আছে, তন্তু থেকে দেখো কোনো প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় সুতা তৈরি করা হবে সেটা দেখো নির্ভর করে তন্তুর বৈশিষ্ট্যের উপরে। ঠিক আছে, তো আমরা এর আগের ক্লাসে কিন্তু তন্তুর বৈশিষ্ট্যগুলো পড়েছি। বিভিন্ন তন্তুর হচ্ছে বৈশিষ্ট্য বিভিন্ন রকমের। ঠিক আছে, এক এক রকমের দেখো তন্তুর জন্য এক এক রকমের পদ্ধতি ব্যবহার করেই হচ্ছে কি সুতা তৈরি করা হয়। তাহলে দেখো এখন আমরা সুতা তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো যে তন্তু সংগ্রহ। তো তন্তু তাহলে সুতা তৈরি করতে গেলে তন্তু আগে আমাদের কি করতে হবে, সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে তন্তু হচ্ছে সংগ্রহ। এখন তন্তু সংগ্রহ করব কিভাবে? তন্তু তোমার বিভিন্ন ভাবেই কিন্তু উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তুগুলো কিন্তু আছে। সেখান থেকে আমাদের সেই তন্তুগুলো কি করতে হবে, সংগ্রহ করতে হবে। তাহলে সেই সংগ্রহ করার দেখো পদ্ধতি কিরকম, বিভিন্ন রকম হতে পারে, তাই তো? তাহলে বিভিন্ন রকমের তন্তু সংগ্রহ করার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, যে কারণে তন্তু সংগ্রহ ব্যাপারটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন হবে এক একটা। ঠিক আছে, দেখো যে কোনো ধরনের সুতা তৈরির প্রধান ধাপ হচ্ছে তন্তু সংগ্রহ। তার প্রথম ধাপটাই হচ্ছে কি, প্রথম এবং প্রধান ধাপ সেটা হচ্ছে কি, দেখো যে তন্তু সংগ্রহ। তন্তুর দেখো উৎস অনুযায়ী সেগুলি দেখো বিভিন্ন ভিন্ন ভিন্ন হয়। যেমন সুতার বেলায় দেখো গাছ থেকে কার্পাস সংগ্রহ করতে হয়। ঠিক আছে, কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে বীজ থেকে তুলা দেখো আলাদা করে ফেলা হয়। তাহলে কার্পাস হচ্ছে কি, কার্পাস তুলা যেটা হচ্ছে গাছে হয়, সেই গাছটার থেকে কি করা হয়, এই কার্পাসগুলো আগে ফলগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সেখান থেকে হচ্ছে সুতা, এই তুলা আলাদা করে ফেলতে হবে, তাই তো? এখন দেখো এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি, জিনিং। তাহলে এই জিনিং হচ্ছে কি, তাহলে জিনিং হচ্ছে দেখো যে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে দেখো তুলা আলাদা করে ফেলা হয়। ঠিক আছে, এইটার নাম হচ্ছে কি, জিনিং। জেনি, এখন তুমি যখন প্রথমে কার্পাস থেকে তুলা সংগ্রহ করবা, সেখানে কিন্তু সেই ইয়ের ভিতরে, তুলার ভিতরে বীজ থাকবে, আর বীজটাকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তা না হলে তোমার এইটা দিয়ে কি সুতা তৈরি করতে গেলে বীজ থাকলে হবে না। তাহলে বীজটাকে আলাদা করে ফেলার যে কাজটা, এই কাজটার নাম হচ্ছে জিনিং। ঠিক আছে, জিনিং প্রক্রিয়ায় পাওয়া তন্তুকে, মানে জিনিং প্রক্রিয়া মানে কি, যে জিনিং করলে হচ্ছে কি তুলার থেকে তোমার বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই কি হচ্ছে দেখো, এই তন্তুকে বলা হচ্ছে কটন লিন্ট। কটন লিন্ট, কটন লিন্ট। আচ্ছা, দেখো অনেকগুলো কটন লিন্ট একসাথে দেখো বেঁধে গাইড তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই কটন লিন্ট অনেকগুলো একসঙ্গে বেঁধে হচ্ছে গাইড তৈরি করা হয়। এই গাইড থেকেই হচ্ছে স্পিনিং মিলে সুতা কাটা হয়। ঠিক আছে, এরপরে ধাপ হচ্ছে কি, স্পিনিং মিলে যায় সুতা কাটার, সেগুলো হচ্ছে কাজ হয়। তাহলে আমরা এতক্ষণে যেটা পড়লাম সেটা হচ্ছে কি, যে সুতা
তৈরি করার জন্য তন্তু সংগ্রহ করতে হয়। আর সেই তন্তু সংগ্রহ হচ্ছে কি, তুলা থেকে যে তন্তুটা আমরা পাচ্ছি সেই তন্তুটা কিভাবে সংগ্রহ করা হয় সেই ধাপগুলো বা সেই প্রসেসটা আমরা এখন এখন জেনে নিলাম, তাই তো? তাহলে কি হলো এখানে ব্যাপারটা, যে কার্পাস তুলা সেটা হচ্ছে মাঠে হয় এবং সেই কার্পাস থেকে তার ফল সংগ্রহ করা হবে। সংগ্রহ করে সেখান থেকে কি বীজ আলাদা করে ফেলা হবে। বীজ আলাদা করার পরে যে অংশটা পাচ্ছি আমরা সেইটাকে আমরা বলবো হচ্ছে কটন লিন। আর এই কটন লিন পাওয়ার আগে যে ধাপটা অনুসরণ করা হয় এটাকে বলা হয় জিনিং। তাহলে এই কটন লিন্ড আবার কি করা হয়, অনেকগুলো একসঙ্গে বেঁধে গাইড তৈরি করা হয়, ঠিক আছে? আর সেই গাইডটাই হচ্ছে কি স্পিনিং মিলে, সুতা কাটার মিলে হচ্ছে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখো তোমরা বলো দেখি পাট বা পাটজাত, ঠিক আছে? পাটজাত আরও কি কি হয়, তিসি হয়, তারপর হচ্ছে সোম হয়, এগুলো ঠিক আছে। গাছ থেকে কি একই পদ্ধতিতেই তন্তু সংগ্রহ করা যাবে? আসলে তা যাবে না। কারণ হচ্ছে যে আমরা কার্পাস যেভাবে সংগ্রহ করলাম, পাটের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা সংগ্রহ করতে পারবো না। এখানকার প্রসেসটা ভিন্ন। কারণ পাট থেকে আমরা কি করি, পাটের হচ্ছে তোমরা সবাই মনে হয় পাট গাছ দেখেছো, পাট গাছটার থেকে দেখো যে আমরা আইস ছড়িয়ে নিই, তাই না? আঁশ ছড়িয়ে নিয়ে তারপরে সেটার থেকে কি করা হবে, এই তন্তু হবে ওইটার থেকে আমরা কি করব, সুতা বানাবো, তাই তো? তাহলে এখন দেখো যে কার্পাস তুলা থেকে যেভাবে আমরা তুলা সংগ্রহ করলাম আর এই পাট থেকে কিন্তু আঁশ সংগ্রহ করার এক পদ্ধতি হবে না, ঠিক আছে? যে কারণে এর পদ্ধতি হচ্ছে ভিন্ন, সেটা আমাদের এখন জানতে হবে। এক্ষেত্রে দেখো বীজ থেকে দেখো তন্তু সংগ্রহ করা হয় না, ঠিক আছে? তন্তু সংগ্রহ করা হয় হয় সরাসরি দেখো গাছের বাকল থেকে। বাকল মানে হচ্ছে ছাল থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এজন্যই গাছ কেটে পাতা ঝরানোর জন্য প্রথমে কয়েকদিন হচ্ছে মাঠে একসাথে জড়ো করে রাখা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে গ্রামের দিকে দেখবা যে মাঠে যে পাট ক্ষেত আছে, পাট ক্ষেতে হচ্ছে পাটগুলো কেটে কি করে একসঙ্গে জড়ো করে অনেকগুলো পাট একসঙ্গে রেখে দেওয়া হয়। রেখে দিলে এটা দেখো কতদিন রেখে দিতে হবে, 5 থেকে দেখো 8 দিন সময় লাগে। এই সময়ের ভিতরে এই পাতাগুলো কি ঝরা শুরু হয় এবং তারপরে এটা যদি আমরা নাড়াচাড়া করি, নাড়া দিই, তখন হচ্ছে এগুলো কি হয়ে যাবে দেখো, পড়ে যাবে, ঠিক আছে? এইভাবে দেখো সড়ো জড়ো করে রাখার ফলে উদ্ভিদের পাতা দেখো পচন হয়, তাই একটু ঝাড়া দিলেই সেগুলো হচ্ছে কি আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তবে খেয়াল রাখতে হবে যে এই পাতার পচন যেন বেশি পরিমাণে না হয়, হলে কি হবে ওই আঁশগুলো কিন্তু পচে যাবে, ঠিক আছে, বাকলগুলো। তখন দেখো পচা পাতা গায়ে লেগে সাথে লেগে যায়, আবার দেখো যা সরানো হচ্ছে কষ্টসাধ্য। আচ্ছা, পাতা দেখো ঝরানোর পর দেখো গাছগুলো সব একসাথে হচ্ছে আটি বেঁধে কত দেখো যে 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে রাখা হয়। পাট পচান দেওয়া, যেটাকে বলি আমরা গ্রামে পাট পচান দেওয়া হচ্ছে, যে দেওয়া হয় কি ওই পানির ভিতরে কতদিন রাখতে হবে, 10 থেকে 15 দিন এটা রেখে দিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু নৈবেত্তিকের প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে পড়বে এবং বইয়ের ভিতরটা যদি খুব ক্লিয়ার করে লাইন বাই লাইন পড়ে ফেলো, দেখবে যে সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো তো পচে গেলে খুব সহজেই দেখো গাছ থেকে আঁশ বা তন্তু আলাদা করা যায়, ঠিক আছে? গাছ থেকে দেখো আঁশ আলাদা করে পানিতে ধুয়ে সেগুলোকে দেখো রোদে আবার শুকাতে হয়। নিশ্চয়ই গ্রামের দিকে তোমরা দেখবে যে পাট হচ্ছে পানির থেকে উঠিয়ে এনে তারপর সেটা কি করা হয়, আবার নেড়ে দেওয়া হয়, তাই তো? রোদে শুকানোর জন্য নেড়ে দেওয়া হয়। দেখো শুকনো আঁশ, ঠিক আছে, একত্রিত করে গাইড বা বেল্ট বাঁধা হয়, ঠিক আছে? গার্ড বা বেল বাঁধা হয়। দেখো তুলার মতোই এই গার্ড বা বেল, ঠিক আছে, সুতা কাটার জন্য স্পিনিং মিলে পাঠানো হয়। তাহলে এখন খেয়াল করো যে আমরা যে পড়লাম কার্পাস তুলার থেকে, ঠিক আছে, যেভাবে হচ্ছে তন্তু সংগ্রহ করলাম, এই পাটের ক্ষেত্রে কিন্তু সংগ্রহ করার পদ্ধতি আলাদা। কিন্তু এক পর্যায়ে যে আমরা কি করলাম, যখন গার্ড বেঁধে ফেললাম তখন স্পিনিং মিলে পাঠানোর সময় কিন্তু দুটোর প্রক্রিয়া তখন এক হয়ে গেল এবং একইভাবে আমরা এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা পাটের ক্ষেত্রে কি পড়লাম, পাটের ক্ষেত্রে দেখলাম যে মাঠে পাটের কাঁচা গাছগুলো কেটে ফেলতে হবে এবং একসঙ্গে জড়ো করে রেখে দিতে হবে, ঠিক আছে? তো সেটা কতদিন রেখে দিতে হবে, দেখো যে 5 থেকে 8 দিন মোটামুটি রেখে দিলে কি হয়ে যায়, এই পাতাগুলো ঝাড়া দিলে হচ্ছে গাছ থেকে পাতা পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে এগুলো আবার কি আটি বেঁধে তখন সেগুলোকে আবার পানিতে পচাতে দেওয়া হবে। তারপর কি হবে দেখো, 10 থেকে 15 দিন এই আটিগুলো পচার পরে এইটার থেকে হচ্ছে যে বাকলগুলো ছালগুলো থাকে এগুলো সহজে এটা বেরিয়ে আসে, ঠিক আছে? তো এটা বেরিয়ে করে নিয়ে এটা পানিতে ভালো করে ধুয়ে কি করা হবে, রোদে শুকাতে দিতে হবে। আর রোদে শুকানোর পরে তারপরে কি হবে, এটা আবার গাইড বাঁধতে হবে, ঠিক আছে? গাইড বেঁধে তারপরে সেটাকে হচ্ছে স্পিনিং মিলে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখন দেখো এখানে দুইটা পড়লাম, আমরা তন্তু পড়লাম, সেখান থেকে দুই ভাবে কিন্তু তন্তু সংগ্রহ করা হলো। ক্লিয়ার? এইবার আসি আমরা যে এবার দেখো
প্রাণীজ তন্তু। এখন আমরা এই যে দুটো পড়লাম এটা কিন্তু উদ্ভিদ তন্তু ছিল, তাই না? একটা হচ্ছে পাট গাছ, একটা হচ্ছে তুলা গাছ, তাহলে সেটা উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে। কিন্তু আমরা এখন পড়বো হচ্ছে কি, দেখো প্রাণীজ তন্তু কিভাবে সংগ্রহ করা হয়, ঠিক আছে? সেটা দেখা যাক। তোমরা আগে জেনেছো যে দেখো রেশমি পোকা রেশমি সুতা তৈরি হয় রেশম তন্তু থেকে। তো রেশম তন্তু কি, ওই যে গুটি পোকার থেকে, ঠিক আছে? দেখো এক্ষেত্রে হচ্ছে সরাসরি তুলা উৎপাদিত হয়। অন্য দেখো কোনো প্রক্রিয়ার দরকার হয় না, কারণ এখান থেকে আমরা সুতা পাবো। কৃত্রিম দেখো তন্তুর বেলাতেও কিন্তু রেশম তন্তুর মতোই সরাসরি সুতা তৈরি করা যায়। তাহলে কৃত্রিম তন্তু তৈরির ক্ষেত্রেও হচ্ছে সরাসরি আমরা হচ্ছে সুতা সংগ্রহ করতে পারবো। কিন্তু দেখো উল বা পশমি সুতার জন্য দরকারি প্রাণীজ তন্তু, অর্থাৎ হচ্ছে প্রাণীর হচ্ছে পশম, তারপর হচ্ছে লোম বা চুল, ঠিক আছে? এগুলো সংগ্রহ করার হয় বিভিন্ন প্রাণীর শরীর থেকে দেখো কেটে নিয়ে, ঠিক আছে? এভাবে দেখো প্রাণীর দেহ থেকে লোম, তারপর পশম, চুল কেটে নিলে কি তাদের দেখো বড় ধরনের কোনো ক্ষতি হয়? আসলে দেখো তেমন কোনো ক্ষতি হয় না। পশম বা চুল দেখো কেটে নেওয়ার পর কিছুদিনের মধ্যেই দেখো আবার লোম গজায় এবং যা বড় হয়ে আবার হচ্ছে কেটে সংগ্রহ করা হয়। তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে একই পশুর গা থেকে বারবার পশম সংগ্রহ করা হয়। আমরা আগেই বলেছি, এভাবেই দেখো সংগ্রহ করা পশম, লোম বা চুলকেই কি বলা হয়? ফ্লিস উল, ঠিক আছে, বলা হয়। এর আগে আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম কি এটা, ফ্লিস উল। খেয়াল করো, এই ফ্লিস উল, ঠিক আছে। আর আরেকটা কি ছিল? পুন্ড উল। পুন্ড উলটা কি দেখো, পুন্ড উলটা হচ্ছে কি, এটা হচ্ছে মৃত কোনো প্রাণীর থেকে যদি আমরা লোম বা পশম সংগ্রহ করি সেটা। আর হচ্ছে ফ্লিস উলটা হচ্ছে কি, জীবিত প্রাণী থেকে সংগ্রহ করলে। এর আগের ক্লাসে আমি এটা পড়িয়েছি। তো এখন দেখো যে এটা হচ্ছে তন্তু সংগ্রহের কি পদ্ধতি। তাহলে এই তন্তু দেখো, এই ফ্লিস উল বস্তায় ভরে দেখো সুতা কাটার জন্য স্পিনিং মিলে পাঠানো হয়, তাই তো? তাহলে আমরা তিনটাই কিন্তু দেখলাম যে স্পিনিং মিলে পাঠানো হচ্ছে এবং সেটা তারপরে পরবর্তী ধাপগুলো এখান থেকে অনুসরণ করা হবে। তাহলে স্পিনিং মিলে কি করা হয় সেটা এখন দেখবো আমরা। সেটা হচ্ছে সুতা কাটা, ঠিক আছে? এখন দেখো তাহলে সুতা কাটা বা স্পিনিং, তাহলে সেখানে কি করা হয় সেটা আমরা এখন দেখি। তাহলে আমরা বিভিন্ন তন্তু কিন্তু বিভিন্নভাবে সংগ্রহ করে কি করলাম, স্পিনিং মিলে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো যে সুতা কাটা হয় স্পিনিং মিলে। আচ্ছা, তাহলে দেখো সাধারণত একটি মিল বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়, এক এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়। দেখো কারণ সুতা কাটা যে ভিন্ন ধাপ রয়েছে তা এক এক ধরনের তন্তুর জন্য এক এক রকম। এই জন্য দেখো ভিন্ন ভিন্ন তন্তুর ক্ষেত্রে তৈরি সুতার কারখানাও দেখো আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে তুমি যখন হচ্ছে তুলা থেকে তুমি সুতা তৈরি করবা, তো তুলা তন্তু থেকে দেখো সুতা তৈরি করতেছো, তখন এক মিলে পাঠাইতে হবে। তুমি যখন হচ্ছে রেশম থেকে যে তোমার কি পশম বা লোম থেকে যখন হচ্ছে সুতা তৈরি করবা, তখন আর এক মিলে পাঠাইতে হবে, ঠিক আছে? তুলা থেকে তৈরি করলে আর এক মিলে পাঠাইতে হবে, এইভাবে দেখো। তাহলে এখন আমরা তুলা থেকে দেখো সুতা তৈরি কাটার পদ্ধতিগুলো সম্পর্কে দেখো জেনে নিই, ঠিক আছে? তাহলে সুতা কাটার এবার হচ্ছে সেই পদ্ধতিগুলো আমরা জানবো। সেটা কি দেখো, ব্লেন্ডিং এবং মিক্সিং। দেখো ব্লেন্ডিং ও মিক্সিং। ব্লেন্ডিং ও মিক্সিং কারখানায় দেখো আনা তন্তু বেল বা গাইড ব্লেন্ডিং রুমে নিয়ে প্রথম হচ্ছে খুলে ফেলা হয়। তাহলে কি পড়লাম আমরা? এর আগে কিন্তু পড়ছিলাম যে এই ইয়েটা কি, তন্তু হচ্ছে কি করে গার্ড বেঁধে স্পিনিং মিলে দিয়ে দেওয়া হয়। আর স্পিনিং মিলে এনে সেটাকে কি করা হয়, ব্লেন্ডিং রুমে নিয়ে এসে সেটাকে হচ্ছে খোলা হয়, ঠিক আছে? এরপর দেখো বিশেষ যন্ত্রের সাহায্যে একসাথে হচ্ছে গুচ্ছ আকারে তা
থাকা দেখো তন্তুকে ভেঙে যথাসম্ভব ছোট 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 গুচ্ছে পরিণত করা হয়। এই সময় দেখো তন্তুর সাথে থাকা ময়লা ছোট ছোট টুকরা, ঠিক আছে, বীজ বা পাতার ভাঙা কোনো অংশ ইত্যাদি দেখো দূর করা হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি কোনো টুকরা কোনো কিছু বা বীজ কোনো কিছু থেকে যায় তাহলে সেগুলোকে হচ্ছে ওইখান থেকে দূর করা হয়। এরপর বিভিন্ন রকম তুলার একটি হচ্ছে মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণ তৈরি করা হয় কেন? তার দেখো কারণ হলো দেখো গুণে ও মানে ঠিক একই রকম তুলা সবসময় দেখো পাওয়া সম্ভব নয়। কিন্তু দেখো বিভিন্ন রকমের তুলার মিশ্রণ না করলে এক এক সময় এক এক রকম হচ্ছে সুতা তৈরি হবে, কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ হচ্ছে সুতার মান এক হবে না, ঠিক আছে। এছাড়াও দেখো বিভিন্ন রকম সুতা তুলা মিশিয়ে দেখো সুতা তৈরি করলে উৎপাদন খরচও দেখো কম হয়। এটি বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য, কারণ এখানে দেখো বাণিজ্যিকভাবে তুলার উৎপাদন হয় না বললেই চলে, ঠিক আছে। বেশিরভাগ দেখো তুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এক এক দেশের তুলার মানও কিন্তু এক এক রকম হয়। এই রকম তুলার যোগান পাওয়া সম্ভব বাস্তবে দেখো প্রায় অসম্ভব। এই জন্যই হচ্ছে বিভিন্ন রকমের তুলা সংগ্রহ করে সেগুলোকে দেখো মিক্সিং করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বেল বা গাইড থেকে তুলার এই মিক্সন তৈরির জন্য হচ্ছে ব্লেন্ডিং ও মিক্সিং করা হয়, ঠিক আছে। তবে পাট তন্ত্রের বেলায় এই প্রক্রিয়াকে হচ্ছে ব্যাসিং বলা হয়, ঠিক আছে। তাহলে পাট তন্তুর ক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে হচ্ছে ব্যাসিং বলা হয়। খেয়াল করো, তাহলে মিক্সিং এবং ব্লেন্ডিং এটা হচ্ছে কি করা হলো যে তোমার আসলে ব্যাপার হচ্ছে যে তুলা আমরা যদি সংগ্রহ করি তাহলে বিভিন্ন জায়গার তুলা একই মানে করছো, কারখানায় নিয়ে আসছে, কিন্তু বিভিন্ন জায়গার থেকে তুলা আসার ফলে এক এক রকমের ভালো কিছু মন্দ কিছু এরকম থাকে। তাহলে এইগুলোকে যদি একসঙ্গে মিক্স করে নেওয়া হয় তাহলে ভালো মন্দ মিশে যেয়ে তারপরে যে সুতাটা তৈরি হবে সেই সুতাটা এক রকমের হবে। সেটা ভালো হবে আমি তা বলছি না, খারাপ হবে তা বলছি না, মধ্যম একটা অবস্থায় কিন্তু সুতাটা পাওয়া যাবে। আর সেই সুতা দিয়ে কাপড় বুনলে কাপড়ের মান কি হবে, সকল জায়গায় একই রকম হবে। এছাড়া যদি আমরা ভিন্ন ভিন্ন রকমের সুতা তৈরি করি তাহলে সেইটা দিয়ে কিন্তু কাপড় বানালে কি সুন্দর হবে না, ঠিক আছে। আর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয় যে কারণে এটা আমাদের একসঙ্গে এনে কি করা হয়, এটা মিক্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্লেন্ডিং এবং মিক্সিং এর ব্যাপারটা হয়তো সবাই এখন বুঝতে পেরেছো। এরপরে দেখো কাটিং ও কম্বিং, ঠিক আছে। তাহলে আসো এবার আমরা হচ্ছে কাটিং ও কম্বিং এটা পড়বো। কাটিং ও কম্বিং, দেখো কাটিং ও কম্বিং কি? সুতা কাটার দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে কাটিং ও কম্বিং। এটা নৈবিত্তিকের প্রশ্ন যে সুতা কাটার দ্বিতীয় ধাপের নাম কি, বা এরকম হতে পারে যে কাটিং ও কম্বিং সুতা কাটার কোন ধাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সুতা, লিলেন, তারপর পশম এইসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়, ঠিক আছে। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কাটিং এবং কম্বিং এর কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়। আচ্ছা, এই প্রক্রিয়ার ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে কি ছোট তন্তু বাদ দেওয়া হয়। ধুলাবালি ময়লা কণা থাকলে দেখো সেগুলোও দূর করা হয়, ঠিক আছে। কোনো ক্ষেত্রে দেখো শুধু কাটিং করলেই চলে, তবে মিহি তন্তু বা তন্তু ও সুতার ও সরু সুতা তৈরি করতে হলে দেখো কম্বিং দরকার হয়, ঠিক আছে। লিলেন তন্তুর জন্য হচ্ছে বিশেষ ধরনের কম্বিং করা হয়, ঠিক আছে। তাহলে বেশি মিহি করতে হলে এটা করা হয়, যা হচ্ছে দেখো হেলকিং নামে পরিচিত, ঠিক আছে। তাহলে হেলকিং করলে সুতা অত্যন্ত কি হয়, সূক্ষ্ম হয় এবং মিহি হয়, ঠিক আছে। তাহলে হেলকিং করলে হচ্ছে কি ওই কম্বিং করাটাই হচ্ছে কি হেলকিং, তাই তো। তাহলে হেলকিং করলে হচ্ছে সুতা মিহি হবে এবং সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কাটিং ও কম্বিং করলে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরণের মতো হয় এবং এটিকেই বলা হয় স্লাইভার, ঠিক আছে। দেখো স্লাইভার বলা হয়, ঠিক আছে। এই স্লাইভার পাকালেই সুতা তৈরি হয়। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে স্লাইভার পাকালেই দেখো পাকালেই হলো মূলত হচ্ছে স্পিনিং। এই পর্যায়ে দেখো স্লাইভারকে কেটে ক্রমশ অধিকতর দেখো শুরু করা হয়, ঠিক আছে। এক সময় স্লাইভারের শেষ প্রান্তে
মাত্র কয়েক গুছা তন্তু বিদ্যমান থাকে। এইভাবেই হচ্ছে পরিবর্তিত স্লাইভারকে মোচড়ানো হয় এবং পাক দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এই স্লাইভার যেটা করা হয় সেটা হচ্ছে কি, যে তোমার তন্তু যদি এইভাবে দুইটা তন্তু থাকে, তাহলে এই তন্তুগুলো দেখো পাক দিলে কিন্তু এই সুতোর স্থায়িত্ব বাড়বে এবং শক্ত হবে এবং সুতাটা কি কাজে লাগবে বেশি, তাই তো, মিহি হবে। এই পাক দেওয়া হয় এবং সাথে সাথে কি হবে, টান দেওয়া হয়, পাক দেওয়া হয় আবার সাথে সাথে টান দেওয়া হয়। এই পাক দেওয়া এবং টান দেওয়ার ফলে কি হয়, সুতাটা হচ্ছে একটা আরেকটার সঙ্গে খুব সুন্দরভাবে এঁটে যায়, ঠিক আছে, এবং সেটার ফলে হচ্ছে সেই সুতাটা টেকসই হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে বলা হয় কি টুইস্টেড, টুইস্টেড করার সময় এটাকে আবার কি টুইস্ট কাউন্ট দ্বারা হচ্ছে কি এইটা আবার হিসাব রাখা হয় যে কতটুকু তুমি করবা, ঠিক আছে, কতটুকু পেঁচাবা, এটাই। এরপর দেখো রেশম তন্তু থেকে হচ্ছে রেশম সুতা তৈরি, ঠিক আছে। তাহলে রেশম পোকা থেকে দেখো তৈরি হয় এক ধরনের গুটি, গুটি। তাহলে দেখো একে কোকুন বলে, পরিণত দেখো কোকুন বা গুটি, সাবান পানিতে লোহার কাই কড়াইয়ে দেখো সিদ্ধ করা হয়, তাহলে এই সিদ্ধ করলে কি হয়, এতে দেখো কোকুনের ভিতরের হচ্ছে কি রেশম পোকাটা হচ্ছে কি মারা যায়, ঠিক আছে। আচ্ছা, গুটি কেটে বের হয়ে দেখো রেশমকে গুটি হচ্ছে নষ্ট করতে পারে না, ঠিক আছে। সিদ্ধ করার কারণেই কোকুন দেখো নরম হয়ে যায় এবং ওপর থেকে দেখো খোসা খুব সহজেই আলগা হয়ে যায়। খোসা উঠে গেলে রেশমি তন্তুর প্রান্ত বা নাল বের হয়, ঠিক আছে। সুতার একটা অংশ বের হয়ে যায় তখন ওটাকে নাল বলা হয়। আর ওই অংশটা ধরেই কি টান দিলে তারপর হচ্ছে কি এই রেশম পোকার সুতার থেকে সুতা বের হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে একসঙ্গে হচ্ছে কি হয়, সুতাটি হচ্ছে দেখো 5 থেকে 7টি কোকুনের নাল, আর মোট হচ্ছে মোটা সুতার জন্য হচ্ছে কত 15 থেকে দেখো 20টি কোকুনের নাল একত্রেই হচ্ছে করে টানা হয়, ঠিক আছে। এই কাজে হচ্ছে চরকা ব্যবহার করা হয়, ঠিক আছে, চরকা দিয়ে হচ্ছে এই কাজগুলো করা হয়। ছবিতে দেখো চরকা দেখা গেল। আচ্ছা, এরপরে দেখো যে কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি। তাহলে আমরা সুতা তৈরির অন্যান্য পদ্ধতিগুলো বুঝলাম। এরপর হচ্ছে দেখো কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি। তাহলে দেখো কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি প্রায় সব তন্তুর ক্ষেত্রে হচ্ছে একই রকম, ঠিক আছে। আচ্ছা, একে দেখো অধিক সূক্ষ্ম অংশ বা উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন ও আটালো দেখো দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণ ঠিক আছে, দ্রবণ হলো হচ্ছে স্পিনিং দ্রবণ, ঠিক আছে। তাহলে এই স্পিনিং দ্রবণ হিসেবে এটা পাবো আমরা। এই স্পিনিং দ্রবণকে দেখো স্পিনারেট নামক বিশেষ যন্ত্রের সাহায্যে অতি অতি ক্ষুদ্র ছিদ্র পথে উচ্চ চাপে প্রবাহিত করা হয়, ঠিক আছে। তোমরা খেয়াল করো যে ওই যে পিঠা বানায় না, পিঠা বানালে দেখো যে তুমি ওই একটা যদি ছাঁচের ভিতরে, ঠিক আছে, ছোট ছোট ছিদ্রের ভিতরে কোনো কিছু তুমি হচ্ছে তরল কোনো কিছু দাও, একবারেই তরল না, মোটামুটি আঠালো জিনিস দাও, তাহলে দিয়ে উপর থেকে যে চাপ দেওয়া হয় তাহলে নিচে দিয়ে দেখবো যে সুতা আকারে বের হয়, তাই না, সুতার বের। এইভাবে কিন্তু সেমাইগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এই সেমাইয়ের মতো ওইভাবেই হচ্ছে সুতাগুলো কি কৃত্রিমভাবে এটা তৈরি হয়, ঠিক আছে। আর এই তৈরি হওয়ার পরে এটাকে কাজে লাগিয়ে তারপরে কি করা হয়, কাপড় চোপড় আমরা বানাই, ঠিক আছে। তাহলে দেখো বিভিন্ন ধরনের সুতার বৈশিষ্ট্য। এখন সুতার বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে, তন্তুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর তন্তুর বৈশিষ্ট্য জানলে সুতার বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে যাবে। তো তন্তুর বৈশিষ্ট্য আমরা এর আগে পড়েছি, ওইগুলো পড়াগুলো যে জানবে সে হচ্ছে সুতার বৈশিষ্ট্যগুলো কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এরপর দেখো রাবার ও প্লাস্টিক। রাবার দেখো কি তোমরা পেন্সিলের দেখো লেখা মোছার জন্য হচ্ছে ইরেজার ব্যবহার করি আমরা, তাই না। সেই ইরেজারটা দেখো এটা এক ধরনের কি রাবার, এবং তারপরে দেখো যে সাইকেল, তারপর রিক্সা, তারপর অন্যান্য গাড়ির টায়ার, ঠিক আছে, এগুলো বেলুন, তাই না, ঠিক আছে, এইসব হচ্ছে কি রাবারের তৈরি, তাহলে এইসব জিনিসগুলো হচ্ছে রাবারের দেখো ভৌত ধর্ম, প্রাকৃতিক রাবার পানিতে হচ্ছে অদ্রবণীয় একটি হচ্ছে অদানাদার কঠিন পদার্থ, ঠিক আছে। রাবারে কিছু কিছু জৈব দ্রাবক যেমন হচ্ছে কি অ্যাসিটন, মিথানল, এগুলোতে দেখো অদ্রবণীয় হলেও টারপেন্টাইন, তারপরে হচ্ছে পেট্রোল, ইথার, তারপর বেনজিন, এগুলো হচ্ছে দ্রবণীয়, ঠিক আছে। রাবার এই সেই পদার্থগুলোতে কিন্তু দ্রবণীয় হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন দেখো রাবারের হচ্ছে রাসায়নিক
ধর্ম, ঠিক আছে। তো রাবারের হচ্ছে রাসায়নিক ধর্ম কি, দেখো যে প্রায় প্রতিটি রাবার, তাপ দিয়ে আয়তনে দেখো বাড়ে, তাপ দিলে আয়তনে বাড়ে, কিন্তু রাবারের বেলায় ঠিক, প্রত্যেকটা তরল পদার্থে তাপ দিলে হচ্ছে আয়তন বাড়ে, কিন্তু দেখো রাবারের বেলায় ঠিক উল্টোটি ঘটে, তাপ দিলে দেখো রাবারের আয়তন কমে যায়, এটা হচ্ছে তার রাসায়নিক ধর্ম। দেখো রাবারের একটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হলো এটি বেশ কিছু রাসায়নিক পদার্থ, অর্থাৎ হচ্ছে দুর্বল ক্ষার, তারপরে অ্যাসিড, পানি, এগুলোর সাথে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করে না, যে কারণে হচ্ছে কোনো কিছু রক্ষা করার জন্য হচ্ছে প্রলেপ দেওয়ার কাজে এটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি করে, যে তোমার বাইরে জলীয় বাষ্প বা পানির সঙ্গে এটা বিক্রিয়া করে না, যে কারণে কি করা হয়, এটাকে হচ্ছে প্রলেপ দিয়ে যদি রাখা হয় তাহলে অন্য থেকে, জলীয় বাষ্প থেকে বা পানি থেকে ওই পদার্থটা রক্ষা পায়, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো প্লাস্টিক। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে দেখো সহজেই প্যাঁচ যোগ্য। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে সহজেই দেখো প্যাঁচ যোগ্য, নরম অবস্থায় প্লাস্টিক, ইচ্ছা মতো দেখো পেঁচে ফেলে, সেটা দেখো থেকে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট পদার্থ তৈরি করা যায়। আমরা দেখো বাসা বাড়িতে নানা রকমের হচ্ছে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করি, যেমন মগ, তারপর হচ্ছে বালতি, তারপর হচ্ছে কি জগ, মেলামাইনের দেখো থালা, এরকম অনেক কিছু আছে প্লাস্টিকের আমরা ব্যবহার করি। এই প্লাস্টিকের দেখো ধর্ম সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক। তাহলে প্লাস্টিকের হচ্ছে ভৌত ধর্ম কি, দেখো প্লাস্টিক কি পানিতে দ্রবীভূত হয় না, হয় না, ঠিক আছে। বেশিরভাগ দেখো প্লাস্টিক কি পানিতে অদ্রবণীয়, তাই তো, তাহলে এটা হচ্ছে পানিতে হচ্ছে কি মিশে যায় না, ঠিক আছে। প্লাস্টিকের দেখো একটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো এরা হচ্ছে বিদ্যুৎ এবং তাপ হচ্ছে পরিবহন করে না, ঠিক আছে। তাই আমরা কি করি, বিদ্যুৎ বা তাপ কুপরিবাহী হিসেবে এই প্লাস্টিক কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো প্লাস্টিকের হচ্ছে রাসায়নিক ধর্ম, এটা তোমাদের পড়তে হবে। তাহলে এখন মোটামুটি আমাদের এখানকার বেশিরভাগ জিনিসই কিন্তু পড়া হয়ে গেল। এরপর পরিবেশের দেখো সাম্যহীনতার রাবার ও প্লাস্টিক, ঠিক আছে। তো এই রাবার প্লাস্টিক হচ্ছে এগুলো কি যত্রতত্র যদি আমরা ফেলে রাখি তাহলে কি করবে, এগুলো পচে না এবং এটা হচ্ছে পরিবেশের সমস্যা করে, ঠিক আছে। এবং এগুলো পোড়ালে হচ্ছে কি ধোঁয়া তৈরি হয়, যেগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এই পর্যন্তই আমাদের হচ্ছে পড়া ছিল এবং এই চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ হইলো। তাহলে আমার 3টা লেকচারে কিন্তু তোমরা এই ক্লাসটা পাবে এবং সেখান থেকে তোমরা পড়ে এটা ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকের ক্লাস, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।